আসসালামু আলাইকুম। বাংলা লিখিতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। দীর্ঘদিন পর আজকে একটি লাইভ ক্লাসে আসলাম। আজকে আমরা বাংলা ব্যাকরণে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, নত্ব এবং সত্যবিধান শুদ্ধ বানানের জন্য খুবই উপযোগী যে টপিকটি, এটি বাছাই করে নিয়েছি আপনাদের জন্য। যে কোনো পরীক্ষায়, সরকারি যে কোনো পরীক্ষায় কিন্তু এই টপিক রিলেটেড একটা না একটা প্রশ্ন থাকেই। নিচে কোনটি শুদ্ধ বানান নত্যবিধি সত্যবিধি অনুসারে, কোনটি স্বভাবতই নত্যবিধি সত্যবিধি অনুসরণ করেছে, এই টাইপের যে প্রশ্নগুলো হয়ে থাকে। শুধুমাত্র যে নত্যবিধি সত্যবিধি সরাসরি উল্লেখ করে প্রশ্ন আসে এমনটা না, এখানে কিন্তু প্রশ্নগুলো ঘুরে ফিরেও আসে। শুদ্ধ বানান চাইতে পারে, শুদ্ধ বাক্যে চাইতে পারে, সেখানে হতে পারে। ওকে, তাহলে আজকে আমরা এই টপিকটি খুব ভালোভাবে শেষ করব। তার আগে আপনারা বলবেন যারা লাইভটিতে যুক্ত হয়েছেন আমাকে ঠিকঠাক শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ হলো, সবাই কেমন আছেন সেটাও জানাবেন। আমি একটু চেক করে নেই সব ঠিকঠাক আছে কিনা, তারপর আমরা ফুল দমে ক্লাসে চলে যাব। ওকে, ঠিকঠাক শোনা যাচ্ছে, আমি চেক করে নিয়েছি। আপনারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনাদের যে পরিচিত গ্রুপগুলো রয়েছে অথবা পরিচিত জন যারা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে আপনারা এই লাইভটি শেয়ার করে দিতে পারেন। আমি একটু গ্রুপে শেয়ার করে দিয়ে নিচ্ছি, তারপর ক্লাসটিতে চলে যাচ্ছি আমরা প্রথমে। আপনাদের এই নত্যবিধি এবং সত্যবিধি নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা সেটা কমেন্টে জানাবেন, আমরা কমেন্টের দেখে আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব। ওকে, আপনারা একটু কমেন্ট করবেন। আপনাদের থেকে কমেন্টগুলো নিয়ে আমি সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। নত্যবিধি এবং সত্যবিধি নিয়ে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে, যে কোনো ধরনের সমস্যা, এটা আপনারা জানাবেন। ওকে, তাহলে চলুন আজকে আমাদের টপিক কি? আমাদের টপিক হচ্ছে নত্ব ও সত্য বিধি বা বিধান, যাই বলি না কেন। ওকে, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। দীর্ঘদিন পর আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। পূর্ব ঘোষণা যদিও দিয়েছি একেবারে হাতে অল্প সময় নিয়ে, তারপরেও যারা পরবর্তীতে দেখবেন লাইভটি বা রেকর্ড ক্লাসটি যারা পরবর্তীতে দেখবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনোটা বুঝতে অসুবিধা হয় সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন। আমি এটা ইউটিউবে আপলোড করে দিব, সেখান থেকে আপনাদের উত্তরগুলো আমি কমেন্টের মাধ্যমে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেখি এই নত্যবিধি এবং সত্যবিধি নিয়ে প্রাথমিক আলোচনাটা কি হতে পারে। প্রথমেই আমাদের বুঝতে হবে এটা কোন ব্যাকরণের যে প্রধান আলোচ্য বিষয়গুলো রয়েছে কয়টা। আমরা এর পূর্বের যে ক্লাসটি হয়েছিল সেখানে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে কথা বলেছিলাম না? হ্যাঁ, ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। তাহলে এখন বলুন তো, এই বাংলা ব্যাকরণের যে চারটি আলোচ্য বিষয় রয়েছে, চারটি আলোচ্য বিষয়ের মধ্যে এই নত্যবিধান এবং সত্যবিধান কোনটির মধ্যে পড়বে? এটা কি ধ্বনিতত্ত্ব, নাকি অর্থতত্ত্ব, নাকি শব্দতত্ত্ব, নাকি এটি আপনার রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের অন্তর্গত? কোনটি হবে সঠিক উত্তর? বাক্যতত্ত্বের অন্তর্গত হবে নাকি কোনটি? এটি হচ্ছে ধ্বনিতত্ত্বের অন্তর্গত। ধ্বনিতত্ত্ব, হ্যাঁ, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে কি নত্যবিধি এবং সত্যবিধি। কেন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? কারণ হচ্ছে মূর্ধন্য একটা ধ্বনি, মূর্ধন্য একটা ধ্বনি, ন ধ্বনি, আর হচ্ছে কি স ধ্বনি। আমি কিন্তু আপনাদেরকে যখন
বলবো বা বুঝাবো পড়াবো তখন কিন্তু আমি স্বধ্বনি ন ধ্বনি এভাবে লিখবো। ওকে, তখন কিন্তু আমি ন ধ্বনি স্বধ্বনি এভাবে লিখবো। ন ধ্বনি কিন্তু মূর্ধন্য ন লিখবো না। ওকে, উচ্চারণের যে ধ্বনিটা কিন্তু ন ধ্বনি, স মূর্ধন্য স্বটা হচ্ছে স্বধ্বনি, এই জন্য আমি এভাবে লিখবো, আপনারা বুঝে নেবেন। শুদ্ধ উচ্চারণে হচ্ছে এটা আর শুদ্ধ বানানে হচ্ছে এটা। ওকে, রেখা রাখবেন। আচ্ছা যাই হোক, নত্যবিধান এবং সত্যবিধান হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কেন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? কারণ হচ্ছে এখানে ধ্বনি নিয়ে কাজ হচ্ছে। এখানে কি নিয়ে কাজ হচ্ছে? ধ্বনি নিয়ে কাজ হচ্ছে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে এই নত্যবিধি এবং সত্যবিধিটা কি, মানে হচ্ছে আমরা কিভাবে চিনবো। ওকে, পরিচয়। নত্যবিধান এবং সত্যবিধানের পরিচয় কি? তৎসম শব্দ আপনারা নাম শুনেছেন, আমি এর আগেও আপনাদেরকে বিভিন্ন সময় দেখিয়েছি যে তৎসম শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে। সেই তৎসম শব্দ থেকে আমরা আলোচনা করেছি, তৎসম শব্দগুলো কিভাবে চিনবো, কিভাবে চেনার উপায়, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও একটু সংক্ষেপ বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে তৎসম যে শব্দ রয়েছে, তৎসম, এই তৎসম শব্দের মূর্ধন্য ন এবং মূর্ধন্য স এর ব্যবহার, এটাই হচ্ছে নত্যবিধান এবং সত্যবিধান। আপনি তৎসম যে শব্দগুলো পাবেন, এই তৎসম শব্দগুলোতে ন ধ্বনি এবং স ধ্বনি যেটা পান, সেখানে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স ব্যবহার করার যে নিয়ম, সেটা হচ্ছে কি নত্যবিধান বা সত্যবিধান, এটাকে বলা হয়। এখন আপনি খেয়াল করে দেখেন এখানে যে এই তৎসম শব্দটা কি, তৎ মানে হচ্ছে কি তার, সম মানে হচ্ছে সমান, তাহলে তৎসম মানে হচ্ছে তার সমান, কার সমান, সংস্কৃতের সমান। সংস্কৃত শব্দগুলো, সংস্কৃত শব্দ কোনগুলো? আপনাদেরকে বলেছিলাম যে সংস্কৃত হচ্ছে যেগুলো সংস্কার করা হয়েছে। কোনগুলো সংস্কার করা হয়েছে এটাও আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি বৈদিক ভাষা। এই বৈদিক ভাষাটা কি? বৈদিক ভাষা হচ্ছে ঋগ্বেদের ভাষা ছিল। ঋগ্বেদের ভাষা পাণিনি তিনি সংস্কার করেছেন, তার সংস্কারকৃত যে ভাষা সেটা হচ্ছে সংস্কৃত। এই সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো কোনো ধরনের বিকৃতি ছাড়া সরাসরি আমাদের বাংলায় চলে আসছে, সেগুলোকে আমরা তৎসম শব্দ বলি। তাহলে এই হচ্ছে কি তৎসম শব্দের আমরা পরিচয় পেয়ে গেলাম, আমাদের তৎসম শব্দ আমরা পেয়ে গিয়েছি। ওকে, আচ্ছা, এই তৎসম শব্দের মূর্ধন্য ন এবং মূর্ধন্য শব্দের ব্যবহার, এটাই হচ্ছে কি নত্যবিধান এবং সত্যবিধান। এখন আসেন আমরা একটা একটা করে আলোচনা করি। আপনারা বইয়ে সাধারণত প্রত্যেকটার জন্য 4 থেকে 5টা নিয়ম পান। আজকে আমি একটু ব্যতিক্রম ভাবে দিব, অনেকগুলো বিষয় আসবে, প্রত্যেকটা বিষয় আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, একটু লিখে রাখবেন, এবং কোন কোন জায়গায় হয়, কোনটা ব্যবহার হয়, আপনারা এগুলো কমেন্টেও লিখে রাখতে পারেন, তাহলে আপনাদের চর্চা হবে। এবং এই চর্চাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চর্চাটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কেন? কারণ হচ্ছে পরীক্ষায় যদি চর্চা না থাকে তাহলে ভালো করা যায় না, চর্চা থাকলেই ভালো করা যায়। এবং 2025 সাল প্রচুর পরীক্ষা হবে, দেখুন অলরেডি কিন্তু বড় বড় নিয়োগ হচ্ছে। এবং আজকে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আবেদন ফি 200 টাকা করা হয়েছে সর্বোচ্চ, সর্বনিম্ন করা হয়েছে কত? 50 টাকা। আপনি 200 টাকা দিবেন হচ্ছে নবম থেকে দশম গ্রেডের জন্য, দিবেন হচ্ছে 200 টাকা। আর আপনার 150 টাকা দিতে হবে হচ্ছে 11 থেকে 12 গ্রেড, 11 থেকে 12তম গ্রেড 150 টাকা। আমি একটু লিখে দিই আপনাদেরকে, 150 টাকা। আর 100 টাকা দিতে হবে হচ্ছে আপনার 13 থেকে 16তম গ্রেড পর্যন্ত, 16তম। আর 50 টাকা দিবেন হচ্ছে আপনার 17 থেকে 20তম গ্রেড। এই গ্রেডের চাকরির আবেদনে 50 টাকা দিন, অর্থাৎ আপনাদের জন্য খুবই সহজ হয়ে গেল। এখন অনেক বেশি টাকা লাগবে না। আমরা বেকারদের জন্য আসলে এটা বেশি সমস্যা হয়ে যায়, 700 টাকা 500 টাকা 600 টাকা অ্যাপ্লাই করা, এটা আসলে একটা ঝুঁকিপূর্ণ বিষয়। ওকে, অনেকদিন পর লাইভে আসলাম, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, এবং সালাম দিচ্ছেন যারা, সবাই সবার একসাথে সালাম নিয়ে নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন। আজকে যেহেতু অনেকদিন পরে, সেজন্য উপস্থিতি একটু কম, তুলনামূলক একটু কম। হ্যাঁ, আস্তে আস্তে আসবে, এখন থেকে নিয়মিতই হবে, যত যাই কিছু থাকুক না কেন নিয়মিতই হবে। আর কেন এতদিন একটু স্থবির অবস্থায় ছিল বাংলা নিকেতন, এটা নিয়েও আলোচনা করব আমরা। তবে যে কাজটার জন্য একটু
স্থবির ছিল সেটা যদি সফলভাবে শেষ হয় তাহলে আপনাদের সাথে সেটা শেয়ার করব ইনশাল্লাহ। ভালো কিছুই হতে যাচ্ছে আর কি, আশা করছি, দোয়া রাখবেন। ওকে, আচ্ছা তাহলে আমরা নত্যবিধান দিয়ে শুরু করি। নত্যবিধানের নিয়মগুলো একটু আপনারা আলোচনাটা খেয়াল রাখবেন এবং এখান থেকে যে একেবারে কমন প্রশ্ন, কিন্তু নত্যবিধান সত্যবিধান থেকে কমন টাইপের প্রশ্ন আসবে। আমি যা বলবো এখান থেকে যদি প্রশ্ন আসে এখান থেকে আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না। সুতরাং একটু মনোযোগ রাখতে হবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা দেখুন, নত্যবিধান, এই নত্যবিধানটা আমরা যদি আলোচনা করি এখানে কয়েকটা নিয়ম দিব আপনাদেরকে। প্রথমে হচ্ছে কয়েকটা নিয়ম আসবে যেগুলো আপনাদের পরিচিত, একেবারেই পরিচিত, এবং এর আগে যদি আপনাদের মধ্যে থেকে কেউ আমার নত্যবিধি এবং সত্যবিধির ক্লাস করে থাকেন তাহলে অবশ্যই এগুলো আপনাদের জন্য কমন পড়ে যাবে। আর যারা ক্লাস করেননি তাদের জন্য প্রথম 4-5টা নিয়ম কমন পড়বে, বাকিগুলো কিন্তু নতুন হবে। সুতরাং অবশ্যই আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শুদ্ধ বানানোর ক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজে লাগবে। আসুন দেখি আমরা প্রথমে 1 নাম্বার দেখি। আমরা নত্যবিধান নিয়ে কথা বলছি এখন। ওকে, দেখুন প্রথমেই যদি তৎসম শব্দে, যদি কোন শব্দে, তৎসম শব্দে, আমি কিন্তু পুরো সেন্টেন্সটা লিখবো না, পুরো বাক্যটা লিখবো না, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনারা যখন নোট করবেন নিজেদের বোঝার সাথে তখন পুরোটা লিখে নোট করবেন। আমি শুধু এভাবে লিখছি, যদি কোনো তৎসম শব্দে কি থাকে, কোনো তৎসম শব্দে যদি র, রেফ, রফলা অর্থাৎ র জাতীয় যা কিছুই থাকুক না কেন কোনো শব্দে, কি বলছি, কোন তৎসম শব্দে, আপনি যখন লিখবেন কিভাবে লিখবেন, কোন তৎসম শব্দে যদি র, রেফ, রফলা, তারপরে কি মূর্ধন্য ষ, তারপর হচ্ছে কি ক্ষিয়, এই যে শব্দগুলো আমি লিখলাম, এবং হয়ম, হয়ম, ক্ষিয় তো আছে, হয়ম সংযুক্ত যেটা এটাও আছে, এই যে আমি শব্দ যে চিহ্নগুলো লিখলাম এই চিহ্নগুলোর পরে যদি কি আসে, পরে যদি ন ধ্বনি, এই যে দেখেন ন ধ্বনি আসে, তাহলে এটা বানানে গিয়ে মূর্ধন্য হবে। নিয়মটা আপনি কিভাবে লিখবেন, প্রথম নিয়মটা একটু খেয়াল রাখেন। প্রথম নিয়মটা নোটিফিকেশন পাননি না, আচ্ছা এটা হচ্ছে র্যান্ডমলি যাইতো নোটিফিকেশন, সেজন্য হয়তো কেউ কেউ পান আবার কেউ কেউ পান না। আচ্ছা যাই হোক, দেখুন নিয়মটা আপনারা কিভাবে লিখবেন, আমি প্রথমটা একটু সিস্টেমটা বলে দিচ্ছি, তারপর ওগুলো নিয়ে আলোচনায় যাবে, বুঝে নেবেন। কোন তৎসম শব্দে যদি র, রেফ, তারপর হচ্ছে কি বৈষণ্য র, রফলা, মূর্ধন্য ষ, ক্ষিয়, হয়ম, এগুলো যদি থাকে, তারপরে যদি ন ধ্বনি আসে, কোন ধ্বনি, ন ধ্বনি আসে, তাহলে শুদ্ধ বানানে মূর্ধন্য ন লিখতে হবে। আমি উদাহরণ দিয়ে দেব, এখানে আরেকটা লিখে দেন রি। ওকে, আচ্ছা আমি একটা একটা করে উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করেন। দেখুন রি এর পরে আমরা যদি ঋণ লিখি তাহলে কি দিয়ে লিখতে হয়, ঋণ বানানটা মূর্ধন্য দিয়ে লিখতে হয়। ঋণী কি লিখতে হবে, মূর্ধন্য দিয়ে লিখতে হবে। ঋণী, রি এর পরে কোন ধ্বনি আসছে, ন ধ্বনি আসছে। তারপরে দেখেন রেফ, রেফ, রেফটা কিন্তু বৈষণ্য রি একটা, কি বলে এটাকে, বৈষণ্য এরই একটা চিহ্ন আর কি, যেখানে আপনি হলন্দ উচ্চারণ করবেন। আমি রেফটা একটু বুঝাই দিচ্ছি। এখানে দেখেন র ধ্বনি, যেমন ধরেন বরণ, আপনারা নবীন বরণ করেন না, নবীন বরণ অনুষ্ঠান করেন, বধূ বরণ, জামাই বরণ, তাই না? তাহলে এই বরণ শব্দটা কি, র এর পরে কি দিয়ে, মূর্ধন্য দিয়ে, রণ শব্দটা র এর পরে মূর্ধন্য দিতে হবে। র্যাপটা কি, র্যাপ হচ্ছে দেখেন সাধারণত বৈষণ্য র, আপনি র যে ধ্বনিটা উচ্চারণ করছেন এর নিচে কিন্তু আপনি স্বরীয় ধ্বনি উচ্চারণ করছেন, তাই তো? কিন্তু যদি স্বরীয় ধ্বনিটা উচ্চারণ না হয়, থেমে যায়, যেমন আর, এখানে কি আপনি থেমে গেলেন না, তখন এটা কি দিতে হবে, হলন্দ দিতে হবে। তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে এখানে র্যাপ ব্যবহার করতে হয়। কিরকম, ধরেন আমি দিলাম অর্পণ, অর্পণ, এখানে দেখেন রটা র্যাপ আকারে আসছে, কেন, কারণ হচ্ছে অর উচ্চারণটা কি, অর নাকি অর, উচ্চারণটা হচ্ছে অর, সুতরাং এখানে হলন্ত হয়েছে, আর হলন্ত হলে এটা র্যাপ দিতে হবে। ওকে, তাহলে এই অর্পণ বানানটা হচ্ছে কি দিয়ে, মূর্ধন্য দিয়ে, কেন, কারণ এখানে র্যাপ যুক্ত আছে, র্যাপ হচ্ছে কি র এর একটা ধ্বনি। ওকে, হ্যাঁ এরকম ধরেন, ধরেন এই রিকার, রি না দিয়ে শুধু রিকার দিল, তাহলে কি লিখতে হবে,
রি যদি না এসে রিকার থাকে তাহলেও কিন্তু আপনার কি দিতে হবে, মূর্ধন্য দিতে হবে। যেমন তৃণ, তৃণ কি লিখতে হবে, মূর্ধন্য দিয়ে তৃণ লিখতে হবে। ঋণ, তৃণ, রণ, গণ এগুলো কিন্তু সব মূর্ধন্য দিয়ে হয়। আচ্ছা, রফলাদি, রফলাদি যেমন ধরুন গ্রহণ, কি আছে, রফলাযুক্ত শব্দ। আমরা তৎসম শব্দগুলো কিভাবে চিনি, তৎসম শব্দগুলোতে কি থাকবে, রফলা, জফলা অর্থাৎ ফলা থাকবে তৎসম শব্দে। বানানগুলো অধিকাংশ যুক্ত ব্যঞ্জন থাকবে, একটু কঠিন টাইপের থাকে, তাই না? এগুলো হচ্ছে কি আমাদের তৎসম শব্দ। আমি এর আগে তৎসম শব্দ চেনার উপায় দিয়েছিলাম, সেজন্য আর নতুন করে এখানে দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন অবশ্যই রাখবেন। আমি কিন্তু হ্যাঁ অগ্রহায়ণ, অগ্র নিয়ে কথা বলবো, ওকে? অগ্রণীয় কথা বলবো। অগ্রহায়ণ লিখছেন আপনি, এটা নিয়ে একটা কথা আছে, হ্যাঁ, সেটা আমি কিছুক্ষণ পরে দিব, ওকে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের, এই যে দেখেন মূর্ধন্য স, মূর্ধন্য স এর পরে কি হবে, মূর্ধন্য লিখতে হবে। যেমন ধরেন আমি যদি বলি বর্ষণ, বর্ষণ, ঘর্ষণ, তৃষ্ণা, এগুলো মূর্ধন্য স এর পরে নতনীরা আসলে কি দিয়ে লিখতে হবে, মূর্ধন্য দিয়ে লিখতে হবে। হয়ম দিয়ে কি লিখতে হবে, হয়ম দিয়ে যেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ওকে? এভাবে আমাদের মূর্ধন্য দিয়ে লিখতে হবে। এখন আসেন আমরা 2 নম্বর নিয়মটাতে যাই। এই প্রথম যে নিয়মটা বললাম এটা কিন্তু আপনাদের পরিচিত নিয়ম, এটা একেবারে আপনাদের পরিচিত নিয়ম, কমন একটা নিয়ম। আমাদের প্রশ্নগুলো কিভাবে আসবে, প্রশ্নগুলো আসবে নিচের কোনটিতে নত্যবিধি অনুসারে মূর্ধন্য হয়েছে, অথবা নিচের কোনটিতে নত্যবিধি অনুযায়ী মূর্ধন্য হয়নি, অথবা কোনটিতে স্বভাবতই মূর্ধন্য হয়েছে, অথবা কোনটিতে ভুল প্রয়োগ হয়েছে, এভাবে প্রশ্নগুলো আসে। দেখুন প্রথম নিয়মটা কিন্তু একেবারে কমন। দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে কি ট বর্গীয় ধ্বনি। ট বর্গীয় ধ্বনির সাথে যদি যুক্ত ন ধ্বনি আসে, যুক্ত ন ধ্বনি আসে, তাহলে আপনার শুদ্ধ বানানের সাথে কি লিখতে হবে, মূর্ধন্য লিখতে হবে। এটাও কমন নিয়ম। ট বর্গীয় ধ্বনি যদি আসে, ট বর্গীয় ধ্বনির সাথে যদি যুক্ত দন্ত ন ধ্বনি থাকে, মানে যুক্ত ন ধ্বনি থাকে, তাহলে আমার শুদ্ধ বানানে কি দিয়ে লিখতে হবে, মূর্ধন্য দিয়ে লিখতে হবে। এটা খুবই সহজ নিয়ম, এটা আমাদের তেমন জটিলতার কিছু নেই, খুব সহজ, আমরা এটা পারবো ইনশাআল্লাহ। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমি বললাম হচ্ছে ঘন্টা, এই যে ঘন্টা দেখছেন এখানে কি মূর্ধন্য যোগ ট, এটা কিন্তু দন্ত ন যোগ ট না, ঘন্টা বানানো, ওকে? ভণ্ড, এই যে ভণ্ড এখানে কিন্তু দন্ত ন যোগ ড না, এটা হচ্ছে মূর্ধন্য যোগ ড। এরকম ধরেন বন্টন, লুণ্ঠন, কণ্টক, যাই কিছুই বলেন না কেন, এই ট বর্গীয় ধ্বনির সাথে, হ্যাঁ, ট বর্গীয় ধ্বনির সাথে আপনি যা কিছু, ড্যান্ডন পা পড়েছেন না আপনারা, ড্যান্ডন পা, এই ড্যান্ডন পা দেখবেন হচ্ছে কি দিয়ে, মূর্ধন্য দিয়ে। আচ্ছা, তাহলে ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত যদি ন ধ্বনিটা আসে তাহলে আমরা সেটাকে কি করে দিব, সেটাকে আমরা মূর্ধন্য করে দিব। এখন আসেন আমরা আরেকটা নিয়মে যাই। আমাদের পরিচিত কিন্তু কয়েকটা নিয়ম চলে গেল, পরিচিত গুলো আস্তে আস্তে আমরা একটু অপরিচিতর দিকে চলে যাবো আর কি। 3 নম্বর দেখুন, কিছু শব্দ রয়েছে, শব্দাংশ বলতে পারি আমরা এগুলোকে, আমার উপসর্গও বলা ছিল, কিন্তু সবগুলো উপসর্গ না, এই জন্য আমরা শব্দাংশ বলবো। কিছু শব্দাংশ রয়েছে যে শব্দাংশগুলোর পরবর্তীতে যদি ন ধ্বনিটা আসে তাহলে আমরা সেটাকে মূর্ধন্য লিখতে হবে। কিছু শব্দাংশ, হ্যাঁ হ্যাঁ, লুণ্ঠন, লন্ঠন, কিন্তু লন্ডন বানানটাতে কিন্তু ওই যে লন্ডন, লন্ডন কিন্তু কি দিয়ে, লন্ডন বানান কিন্তু দন্তান্ন যোগ ড, কেন? কারণ এটা বিদেশি শব্দ, কারণ এটা কি বিদেশি শব্দ, কোথায় কোথায় নত্যবিধি হবে না সেটাও আমরা আলোচনা করবো। আচ্ছা, লাইভটি আপনারা একটু শেয়ার করে দিতে পারেন, আজকে উপস্থিতি একেবারেই কম, অনেকদিন পর লাইভ নিচ্ছি, উপস্থিতি আজকে একেবারেই কম, ধারাবাহিক হবে এখন থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বললাম যে কিছু কিছু শব্দ বা শব্দাংশ, যেমন ধরেন প্র, পরা, হ্যাঁ, প্র, পরা, তারপর হচ্ছে কি অপর, পূর্ব, এই যে আমি শব্দাংশগুলো লিখলাম বা শব্দের প্রথম অংশ আর কি, এই প্রথম অংশের যে চিহ্নগুলো দেখছেন প্র, পরা, তারপর হচ্ছে কি অপর, পূর্ব, এগুলোর পরে যদি ন ধ্বনি আসে তাহলে আমাদের সেটা কি লিখতে হবে, মূর্ধন্য দিয়ে লিখতে হবে বানানটা।
এবং যদি আপনার শুদ্ধ বানান থেকে প্রশ্ন আসে এবং নত্যবিধি থেকে প্রশ্ন আসে, এই পার্টটা থেকে সবচেয়ে বেশি আসে, এইটা থেকে বেশি আসে। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি ধরতে পেরেছেন যে কোনটা থেকে বেশি আসে। শব্দগুলো বলি, পূর্বাহ্ন, অপরাহ্ন, এই বানানগুলো প্রচুর আসে না পরীক্ষায়। দুঃখিত, এই বানানগুলো কিন্তু প্রচুর আসে। তো এই বানানগুলো নিয়ে আজকে আমরা একটু দেখি। খেয়াল করেন, আমি করে বানান লিখছি। হ্যাঁ, প্রথমে লিখছি হচ্ছে অন্ন। এই অন্ন শব্দটাকে ভাঙলে হয় হ যোগ দন্ত ন। অন্ন শব্দের অর্থ হচ্ছে দিন। অন্ন শব্দের অর্থ কি? দিন। এখন আসেন আমরা বাকিগুলো লিখি একটু। ওকে, এই প্রত্যেকটার সাথে অন্য শব্দটা যুক্ত করে দিব। প্রাণ্য, মধ্যাহ্ন, তারপরে দিলাম হচ্ছে সায়াহ্ন। কোন বানানটা সঠিক কোনটা ভুল এটা কিন্তু আপনারা বলবেন। আমি কিন্তু এখানে ভুল বানান এবং শুদ্ধ বানান একসাথে মিশিয়ে লিখছি বোঝানোর জন্য। ওকে, পরাহ্ন, পূর্বাহ্ন, তারপর লিখলাম হচ্ছে অপরাহ্ন। আচ্ছা, অপরাহ্নের বানান লিখে আমি লিখলাম হচ্ছে পিঠের উপরে। ওকে, এখানে যে আমি 6টি বানান লিখেছি, এই 6টি বানানের মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল এটা একটু আপনারা একটু বলুন তো। প্রাণ্য, মধ্যাহ্ন, সায়াহ্ন, পরাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন। অর্থাৎ আমি যে চিহ্নগুলো দিয়েছি এই চিহ্নগুলোর প্রত্যেকটার পরেই অন্য শব্দটা যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? অন্য শব্দটা যুক্ত হয়েছে। প্রয়ের সাথে কি যুক্ত হয়েছে? অন্য। পরের সাথে অন্য যুক্ত হয়ে প্রাণ্য হয়েছে। পরার সাথে অন্য যুক্ত হয়েছে, এটা কি হলো? পরাহ্ন। অপরের সাথে অন্য যুক্ত হয়েছে, অন্য যুক্ত হয়ে অপরাহ্ন হয়েছে। এই পূর্বের সাথে অন্য যুক্ত হয়েছে, হয়ে এটা হয়েছে পূর্বাহ্ন। এখন আমি দুটি শব্দ এক্সট্রা লিখেছি, মধ্যাহ্ন এবং সায়াহ্ন। এগুলো জাস্ট বোঝানোর জন্য লিখেছি। আপনারা একটু খেয়াল করেন এই 6টি বানানের মধ্যে আপনাদের মধ্যে কোনটা ভুল কোনটা সঠিক। সবগুলি কনফিউশন না? আচ্ছা, কনফিউশন আমরা দূর করে দেব, কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। আজকে কনফিউশন ভেঙে যাবে এখান থেকে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমি হয়ের সাথে একটা যুক্ত ব্যঞ্জন এভাবে লিখেছি, হয়ের সাথে আরেকটা যুক্ত ন ধ্বনি আমি নিচে লিখেছি, তাই না? এখানে তো এই দুইটাই আছে। এই যে এখানে কি লিখেছি, এখানে হয়ের সাথে পিঠের উপরে লিখেছি, এখানে হয়ের সাথে নিচে, এখানে হয়ের সাথে নিচে, এখানেও নিচে, কিন্তু এখানে কি পিঠের উপরে, এখানেও পিঠের উপরে। এটাই তো পার্থক্য, পিঠের উপরে আর হচ্ছে নিচে। দেখেন মধ্যাহ্ন কোনটা আর দন্তন্য কোনটা? এখানে হচ্ছে হ যোগ দন্তন্য, হ যোগ দন্তন্য। আর নিচে যেটা এটা হচ্ছে হ যোগ মূর্ধন্য। অর্থাৎ পিঠের উপর থাকলে, কাঁধের উপরে যদি থাকে তাহলে দন্তন্য, আর যদি পা ধরে থাকে মানে ঝুলে থাকে মূর্ধন্য। মূর্ধন্যটা কি থাকে? ঝুলে থাকে। এখন আপনি খেয়াল করে দেখেন, এখানে আমরা সহজেই বুঝতে পারবো কোনটা কোনটা মূর্ধন্য আর কোনটা দন্তন্য। একটু বের করে ফেলি। দেখুন এইখানে নিয়ম অনুযায়ী মানে এই যুক্ত ব্যঞ্জন অনুযায়ী আমরা পাচ্ছি কি, এখানে হচ্ছে হ যোগ দন্তন্য, হ যোগ দন্তন্য। এখানে কি হ যোগ দন্তন্য। এখানে হচ্ছে হ যোগ মূর্ধন্য। এখানে পাচ্ছি হ যোগ দন্তন্য। এখানে হ যোগ মূর্ধন্য, এখানে হ যোগ মূর্ধন্য। এখন কি বলা হচ্ছিল? প্র। এরকম যদি থাকে প্র এর পরে কি হবে? হ যোগ দন্তন্য নাকি মূর্ধন্য? মূর্ধন্য হবে। তাহলে এখানে দন্তন্যটা ভুল আছে, এটা কি হইতো? মূর্ধন্য। আর মূর্ধন্য হলে নিচে লিখতে হয়তো, এখানে পিঠের উপরে যাবে না। পিঠের উপরে গেলে কি হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে। সুতরাং এই বানানটা ভুল ছিল। প্রাণ্য বানানটার শুদ্ধ বানান কি? প্রাণ্য বানানের শুদ্ধ বানান হচ্ছে নিচে। ন ধ্বনিটা কোথায়? নিচে। তারপর দেখেন মধ্যাহ্ন এবং সায়াহ্ন। মধ্যাহ্ন এবং সায়াহ্নের মধ্যে কি প্র, পরা, অপর, পূর্ব এর কোনটা আছে? কোন রজ আর ধ্বনি আছে? নাই। সুতরাং এই বানানগুলো কিন্তু ভুল আছে, এই বানানগুলো ভুল আছে। এখানে হওয়ার কথা ছিল কি? হ দন্তন্য
এখানে হওয়ার কথা ছিল হ দন্ত ন সন্দিগ্ধ। তাহলে এখানে এই দুইটা বানান ভুল, অর্থাৎ প্রথম তিনটে বানানই ভুল ছিল। তারপর দেখি পরান্ন, দেখুন তো পরা আছে না, পরার পরে ন ধ্বনিটা কি হবে, মূর্ধন্য হবে। সুতরাং মূর্ধন্য হচ্ছে নিচে ঝুলে থাকে, এই পিঠের উপরে থাকে না, তার মানে এই বানানটাও ভুল আছে। এখন দেখুন পূর্বান্ন, এই পূর্বান্ন পূর্ব শব্দটা এখানে আছে না, পূর্ব শব্দটা যদি থাকে তাহলে দেখেন তো এখানে হ যোগ কি হওয়ার কথা, মূর্ধন্য হওয়ার কথা। সুতরাং এটা মূর্ধন্যই আছে, এইটাই সঠিক একমাত্র। পরেরটা দেখেন অপরাহ্ন, এখানে দন্তান্ন আছে, এটাও তো মূর্ধন্য হওয়ার কথা, কারণ এই যে অপর, অপর যোগ অন্য, অপরাহ্ন। সুতরাং এখানে ভুল আছে, এটা হওয়ার কথা ছিল কি নিচে। এই হচ্ছে বানানের পার্থক্যগুলো। এখন আমি আপনাদেরকে আরেকটু শর্টকাট করে দিয়ে দিব যাতে মনে থাকে, হ্যাঁ, যাতে কনফিউশন না থাকে। এটা কি বেশি জটিল লাগলো বলুন তো, জটিল লাগছে কিনা? যদি জটিল লাগে তাহলে আমি তারপরে আরেকটু সংক্ষিপ্ত করে আপনাদেরকে দিয়ে দিই, আর শর্টকাটে একটা বিষয় দেই, খেয়াল রাখবেন। কনফিউশন ক্লিয়ার কিনা একটু জানাবে। আচ্ছা, আমি এখানে একটা লাড্ডু আঁকলাম, এই লাড্ডুর নাম দিলাম কি সূর্য। এখানে একটা লাড্ডু আঁকলাম, এই লাড্ডুর নাম দিলাম কি সূর্য। এখন আপনি খেয়াল করে দেখেন সূর্যটা সকালে কোথায় থাকে, সূর্যটা ধরেন এটা যদি উত্তর হয়, এটা যদি দক্ষিণ হয়, তাহলে এটা হচ্ছে কি পূর্ব পশ্চিম। ধরেন এটা পূর্ব, এটা কি পূর্ব, আর এটা হচ্ছে কি পশ্চিম। সূর্য কোন দিকে যায়, সবসময় পূর্ব দিকে। সবসময় পূর্ব দিকে কোথায় যায় সূর্য বলুন তো, পশ্চিম দিকে যায়, হ্যাঁ। আচ্ছা দেখুন, আমি বললাম কি এটা হচ্ছে উত্তর দক্ষিণ যদি হিসাব করি, আমি এটা জাস্ট বোঝানোর জন্য একটা টেকনিক আর কি, জাস্ট মনে রাখার জন্য। ধরেন যে সূর্যটা যখন উঠে তখন কি সূর্যটা কি নিচের দিকে থাকে নাকি আমাদের মধ্যখানে থাকে? সূর্য কোথায় থাকে? সূর্য যখন উঠে তখন সে পূর্ব দিকে নিচে থাকে। কোথায় থাকে? নিচে থাকে। যখন দুপুর হয় তখন সূর্যটা কোথায় থাকে? মাথার উপরে থাকে। যখন দুপুর হয় তখন উপরে থাকে। আবার যখন কি হয় বিকেল হয় তখন বিকেল বেলা কোথায় থাকে? বিকেল বেলাও নিচে থাকে। তাহলে আসেন, পূর্বাহ্ন মানে কি? পূর্বাহ্ন, পূর্বাহ্ন মানে হচ্ছে দিনের পূর্বভাগ, দিনের পূর্বভাগ, অর্থাৎ দুপুরের আগের সময়টা। এই জন্য সূর্য নিচে, তার মানে হচ্ছে মধ্যাহ্ন নিচে, মানে নবনীটা নিচে। ওকে, আচ্ছা তারপরে আসেন আমরা যদি বলি অপরাহ্ন। অপরাহ্ন মানে কি? দিনের শেষ ভাগ। তাহলে দিনের শেষ ভাগেও কি সূর্য নিচে, তার মানে কি নবনীটা নিচে। দেখেন দিনের মধ্যভাগ, দিনের মধ্যভাগকে বলা হয় মধ্যাহ্ন। দিনের মধ্যভাগকে কি বলা হয়? মধ্যাহ্ন। তাহলে এখানে নবনীটা কোথায়? হয়ের মধ্যখানে। এই দেখেন মধ্যাহ্ন হচ্ছে মধ্যভাগ, এই জন্য মধ্যখানে। পূর্বাহ্ন হচ্ছে পূর্বভাগ, তখন সূর্য নিচে থাকে, তখন এটা নবনীর নিচে। অপরাহ্ন কি শেষ ভাগ, তখন সূর্য নিচে থাকে, পশ্চিম দিকে নিচে থাকে, তাই না? এই জন্য নবনীটা আমরা এটাকে নিচে ঝুলিয়ে দিলাম। এবার আপনারা এই বানানগুলো কিন্তু খেয়াল রাখতে পারেন, খেয়াল রাখা যায় আর কি এটা। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। অন্যের ব্যাপারগুলো আশা করি ক্লিয়ার। এখন কিছু শব্দ পাবেন আপনারা, আমরা 3টা নিয়ম দিয়েছি, 4 নম্বর নিয়ম। এগুলো আপনারা সব বইয়ে পাবেন না, সাধারণত বিভিন্ন বই বিশ্লেষণ করে নেওয়া, তো এই জন্য কিছু কিছু বিষয় নতুন আসবে আপনাদের জন্য। যেমন ধরেন রাম, নর, তারপরে কি চন্দ্র, ওকে, চিত্র। এই যে আমি কয়েকটি শব্দ লিখলাম, হ্যাঁ, রাম, নর, চন্দ্র, চিত্র। এই শব্দগুলোর সাথে যদি অয়ন প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয়টার নাম কি? অয়ন। অয়ন একটা প্রত্যয়। এই প্রত্যয়টা যদি যুক্ত হয়, অয়ন বানানটা কি দিয়ে বলুন তো? অয়ন বানানটা কিন্তু দন্ত ন দিয়ে। অয়ন বানানটা দন্ত ন দিয়ে। এই প্রত্যয়টা যুক্ত হলে শুদ্ধ বানানে গিয়ে কি হবে? মূর্ধন্য হবে। অর্থাৎ রাম, নর, চন্দ্র, চিত্র, এই টাইপের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর পরে যদি অয়ন প্রত্যয়টা যুক্ত হয়, অয়ন বানানটা দন্ত ন দিয়ে হলেও
আপনার মূল বানানে গিয়ে মূর্ধন্য লিখতে হবে। মূল বানানে কি লিখতে হবে? মূর্ধন্য লিখতে হবে। আচ্ছা, তাহলে আসেন উদাহরণ দিই। রাম এর সাথে অয়ন যুক্ত করে দিলাম, আপনারা একটু লিখুন তো বানানটা কি হবে? নর এর সাথে অয়ন যুক্ত করে দিলাম, কি হবে? চন্দ্র যুগয়ন। হ্যাঁ, গ্রহ, গ্রহ কিন্তু সেম, হ্যাঁ গ্রহ কিন্তু সেম। আচ্ছা, চিত্র, চিত্র যুগয়ন, এগুলোর সাথে আমি অয়ন প্রত্যয় যুক্ত করেছি। এখন শুদ্ধ বানান কোনগুলো হবে? যারা ক্লাসে যুক্ত আছেন আপনারা একটু লিখবেন, আপনারাও একটু লিখবেন, তাহলে প্র্যাকটিস হবে, আমাদের সবার প্র্যাকটিস হবে। আর আপনারা যত বেশি কমেন্ট করবেন, শেয়ার না করলেও এটা অনেকের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, সেজন্য যদি শেয়ার করতে কৃপণতা করেন তাহলে কমেন্ট করতে কৃপণতা করবেন না, কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনারা এটা অন্যের কাছেও যাবে। ওকে, তাহলে রামায়ণ বানানটা কি দিয়ে হবে? মূর্ধন্য দিয়ে। নারায়ণ হবে, এটা নারায়ণ কি দিয়ে হবে? মূর্ধন্য দিয়ে হবে। চন্দ্রায়ণ কি দিয়ে হবে? চন্দ্রায়ণ মূর্ধন্য দিয়ে হবে। চিত্রায়ণ কি দিয়ে হবে? এরকম মূর্ধন্য দিয়ে হবে। এরকম গ্রহ থেকে গ্রহায়ণ যদি আমরা লিখি তাহলে আমাদের মূর্ধন্য দিয়ে লিখতে হবে। হ্যাঁ, রামায়ণ, নারায়ণ, চন্দ্রায়ণ, চমৎকার, এগুলো হচ্ছে আমাদের শুদ্ধ বানান। তাহলে এই শুদ্ধ বানানগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে যে নিচের কোনটি শুদ্ধ বানান, কোনটি শুদ্ধ নয়, এভাবে পরীক্ষায় আসে। অনেক সময় তো অনুচ্ছেদ দিয়ে দেয় যে এখানে একটা বাক্য দিয়ে দিল, 3-4টা বানান ভুল, বলে বললো যে এখানে কয়টা বানান ভুল আছে, এইভাবে কিন্তু পরীক্ষায় আসে। 5 নাম্বার আসেন, 5 নাম্বার যে নিয়মটা, এটা কিছুক্ষণ আগে একজন লিখেছিলেন অগ্রহায়ণ। এই যে অগ্র শব্দটা দেখতে পাচ্ছেন, এই অগ্র শব্দটার পরে যদি ন ধ্বনিটা আসে, অগ্র শব্দটার পরে ন ধ্বনি আসলে আমাদের কি লিখতে হবে? মূর্ধন্য লিখতে হবে। কিন্তু যেমন অগ্রহায়ণ, কিছুক্ষণ আগে একজন উদাহরণটা দিয়েছিলেন অগ্রহায়ণ, এরকম যে অগ্রের পরে কি লিখতে হলো? অগ্রের পরে আমরা মূর্ধন্য দিলাম। তারপর ধরেন অগ্রগণ্য, তাই না? অগ্রগণ্য। কিন্তু অগ্রনায়ক, অগ্রনায়ক এটাতে মূর্ধন্য না দিয়ে দন্তন্য কেন দেওয়া হয়? এটাতে মূর্ধন্য না দিয়ে দন্তন্য দেওয়ার কারণ হচ্ছে এটা সমাসবদ্ধ পদ। কি? সমাসবদ্ধ পদ। আর সমাসবদ্ধ পদে কি হবে না? মূর্ধন্য হবে না। এটা কিন্তু একটা নিয়ম যে কোথায় মূর্ধন্য হবে আর কোথায় মূর্ধন্য হবে না। আচ্ছা, তাহলে এটা একটা নিয়ম গেল। ওকে, অগ্রদী। আমরা 6 নম্বরে দেখি আর কি কি পাওয়া যায়। খেয়াল করেন একটু মনোযোগ সহকারে, সেটা হচ্ছে কি? সংস্কৃত, সংস্কৃত কৃত প্রত্যয় এ ন ধ্বনি মূর্ধন্য হয়। কঠিন লাগছে মনে হয় ব্যাপারটা। সংস্কৃত কৃত প্রত্যয়ে ন ধ্বনিটা মূর্ধন্য হয়। কিরকম? আপনারা দেখেন তো, মান যে শব্দটা, মান, মান হচ্ছে একটা কি? মান হচ্ছে একটা প্রত্যয়। চলমান, ক্ষীয়মান আমরা বলি না? তো মান হচ্ছে কি? একটা প্রত্যয়। এই মান প্রত্যয়টা কি হয়ে যাবে? মূর্ধন্য দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, মান প্রত্যয়টা মূর্ধন্য দিয়ে হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? এখন ধরেন আমি লিখলাম কি? চল, চলমান। এখন চল কি? সংস্কৃত কৃত প্রত্যয় না বাংলা? বাংলা। চল হচ্ছে কি? বাংলা। তাহলে বাংলার কারণে চলমান বানানে কিন্তু মানই থাকবে, দন্তন্যই থাকবে। কিন্তু আপনি যদি এর সাথে কি যুক্ত করে দেন, যেমন ক্ষীয়মান, ক্ষীয়মান, তখন আপনার মূর্ধন্য দিয়ে লিখতে হবে। কারণ হচ্ছে ক্ষয়, এই যে ক্ষয়, ক্ষয় শব্দটা হচ্ছে কি? সংস্কৃত, এই জন্য আপনার কি লিখতে হবে? মূর্ধন্য লিখতে হবে। সাধারণত মানটা কি দিয়ে হয়? দন্তন্য দিয়ে হয়। এরকম ধরেন অপেক্ষমান, অপেক্ষমান, এটা কি দিয়ে হবে? দন্তন্য দিয়ে লিখলে হবে না, মূর্ধন্য দিয়ে লিখতে হবে। কিন্তু আপনি চলমান লিখেন, ঘটমান লিখেন, এগুলো যাই লিখেন না কেন, বহমান, এগুলো সব হচ্ছে দন্তন্য দিয়ে লিখতে হবে, কারণ এগুলো বাংলা, এগুলো বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ। তো এরকম প্রতীক্ষমান, অপেক্ষমান, ক্ষীয়মান, বর্ধমান, এগুলো সব কি দিয়ে হবে? মূর্ধন্য দিয়ে হবে।
তারপরে আসেন আমরা আরেকটা নিয়মে যাই, সেটা কি? সেটা হচ্ছে গণ একটা ধরেন শব্দ, এই শব্দটার সাথে যত মানে কি বলে এটাকে, যত প্রত্যয় যুক্ত হোক না কেন, যেমন গণ থেকে কি হইতে পারে? গণক, গণ থেকে হইতে পারে গণিকা, গণ থেকে হইতে পারে গণনা, ঠিক আছে? এই যে শব্দগুলো গণ থেকে উৎপত্তিকৃত শব্দ, গণনা, গণক, গণিকা, ঠিক আছে? এই শব্দগুলো সবগুলো মূর্ধন্য দিয়ে লিখতে হবে। অর্থাৎ গণ যে শব্দটা এর সাথে অন্য যে কোনো প্রত্যয় যুক্ত হোক না কেন, আমাদের সেখানে কি লিখতে হবে? মূর্ধন্য দিয়ে লিখতে হবে। আমরা সেটা মূর্ধন্য দিয়েই শুদ্ধ বানানটা লিখবো। এটা একটা নিয়ম হলো। তারপর আসেন, দেখুন আমরা এখানে কিছু কিন্তু নতুন জিনিস পেয়েছি, তাই না? কিছু নতুন জিনিস আমরা পেয়েছি। 8 নম্বরে দেখেন, নি একটা উপসর্গ আছে না, নি উপসর্গ। তো এই নি উপসর্গ, এই উপসর্গের পরবর্তীতে নি উপসর্গ, হ্যাঁ নির, এটা কিন্তু বয়সন্যটা উজ্জ্ব থাকে, এখানে একটা বিসর্গ যুক্ত করে দিতে পারি আমরা। এরকম যদি থাকে নি, এরপর যদি উপসর্গ থাকে, মানে এইটা যদি থাকে আর কি, তাহলে ন ধ্বনিটা আমাদের কি লিখতে হবে? ন ধ্বনিটা মূর্ধন্য হবে। যেমন নি যোগ নয় কি হয়ে যাবে? নির্নয়, তাই না? এটা মূর্ধন্য হয়ে যাবে, এটা মূর্ধন্য হয়ে যাবে। নি যোগ মান, ঠিক আছে? মানটা কি দিয়ে? দন্তন্য দিয়ে, কিন্তু আপনি কি লিখবেন? নির্মাণ, মূর্ধন্য দিয়ে লিখতে হবে। কেন? কারণ নি বিসর্গ বা নি বিসর্গ যে উপসর্গটা রয়েছে নি, এই বিসর্গ পরবর্তী গেলে র্যাপ আসছে এবং পরবর্তী গিয়ে মূর্ধন্য লিখতে হবে, এটাও মনে রাখবেন, ঠিক আছে? আবার আরেকটা ব্যাপার আছে এখানে, যেহেতু উপসর্গের ব্যাপারে আসলো, এখন আমরা চলে যাই কোনটাতে হবে না। 9 নম্বর, কোথায় নত্যবিধি হবে না? নত্যবিধি হবে না হচ্ছে অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দে কি হবে না? মূর্ধন্য হয় না। দেখেন অর্ধতৎসম, আপনি যদি লিখেন গৃহিণী, এইটা কি শব্দ? তৎসম শব্দ। এখানে কি আছে? রিকার আছে, এই জন্য এটা তৎসম শব্দ। এই গৃহিণী থেকে আপনি যখন গিন্নি লিখেন, তখন কি দিয়ে লিখেন? দন্তন্য দিয়ে লিখেন, তাই না? এটা হচ্ছে অর্ধতৎসম শব্দ। তদ্ভব শব্দ, দেখেন তদ্ভব শব্দ, আপনি দেখেন চাঁদ থেকে যদি আমরা চাঁদ লিখি, চাঁদ থেকে কি লিখি? চন্দ্র, হ্যাঁ চাঁদ না, চন্দ্রটা হচ্ছে তৎসম শব্দ। এখান থেকে আমরা যদি ধাপ পরিবর্তন করে চাঁদ লিখি, তাহলে কিন্তু দন্তন্য দিয়ে লিখতে হবে। ওকে, দেখুন দেশি শব্দ, বিদেশি শব্দ। তো দেশি শব্দ দন্তন্য দিয়ে, যেমন ধরেন গঞ্জ, দেশি শব্দ। ওকে, গঞ্জ, এখানে ন ধ্বনি উচ্চারণ আসলে এটা কিন্তু দন্তন্য বা মূর্ধন্য না। ন ধ্বনি কিন্তু উচ্চারণে আসতেছে, নাসিক ধ্বনি উচ্চারণে আসতেছে না। গঞ্জ আসে কিনা? গঞ্জ। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু ইয়, নাসিক ধ্বনি উচ্চারণ আসলেও এটা কিন্তু ইয় যুগ বর্গীয়, এটা কিন্তু মূর্ধন্য ন যুগ বর্গীয় এরকম না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে না। বিদেশি শব্দ, যেমন ধরেন আজান, পেরেশান। আচ্ছা, আমি যেখানে থাকি মেইন রোডের পাশেই অনেকগুলো দোকান আছে, ধরেন 20টার মতো দোকান আছে ফার্নিচারের। তো এই ফার্নিচারের দোকানগুলোতে দেখি যে এক একটার এক একভাবে নাম লেখা। আপনারা বলুন তো ফার্নিচার বানান কোনটা সঠিক? এটা সঠিক নাকি মূর্ধন্য দিয়ে সঠিক? ফার্নিচার কোন বানানটা সঠিক? কোন বানানটা সঠিক একটু দেখেন তো। ফার্নিচার কি দেশি শব্দ নাকি বিদেশি শব্দ?
দ্রুত বলে ফেলেন, আমি চেক করবো যে কারটা সঠিক হয়। একটু কমেন্টগুলো দেখে নিই। শিউলি বুঝা যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। দেখেন ফার্নিচার কিন্তু বিদেশি শব্দ। ফার্নিচার কি শব্দ? বিদেশি শব্দ। এই বিদেশি শব্দ হওয়ার কারণে এখানে কিন্তু কি হবে না, মূর্ধন্য হবে না, দন্তন্য দিয়ে লিখতে হবে। তাহলে নত্যবিধি, খানে নামদায়, বিদেশি শব্দে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এই শব্দগুলোতে নত্যবিধান হয় না। আসেন আমরা 10 নম্বর আর একটা নিয়ম দেখি। আর কোথায় হয় না? আর হয় না হচ্ছে সমাসবদ্ধ পদে কি হয় না, মূর্ধন্য হয় না। সমাসবদ্ধ পদে মূর্ধন্য হয় না। কিরকম? যেমন ধরেন ত্রিনয়ন, ত্রিনয়ন, দেখেন এখানে কি আছে, রফলা আছে। রফলা থাকলে এটা তো মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু না, ত্রিনয়ন এটা কি হবে? ত্রিনয়ন দন্তন্য দিয়ে হবে। সর্বনাম, এখানে রেপ আছে না, তাহলে এটা কি মূর্ধন্য হওয়ার কথা ছিল না, সুতরাং এটা কিন্তু হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, কারণ এটা সমাসবদ্ধ পদ, সর্বনাম। তারপরে ধরেন আমি যদি বলি ছাত্র নিবাস, ছাত্র নিবাস, আপনি খেয়াল করে দেখেন এখানে কি আছে, রফলা আছে। আমি এখানে দন্তন্য ধ্বনিটা কি দিয়ে লিখলাম? দন্তন্য দিয়ে লিখলাম, মূর্ধন্য লিখলাম না। কেন? কারণ হচ্ছে সমাসবদ্ধ শব্দ। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি এটা বলতে ভুলে গিয়েছি, আগে বলা দরকার ছিল। সেটা হচ্ছে কি, পরি। পরি এই যে উপসর্গটা, এরপরে যদি ন ধ্বনি আসে তাহলে আপনাদের কি লিখতে হবে? মূর্ধন্য লিখতে হবে। কেন? যেমন পরিণাম, সাধারণত নাম শব্দটা কি দিয়ে? সাধারণত নাম শব্দটা কি দিয়ে? নাম দন্তন্য দিয়ে, কিন্তু পরিণাম এই পরিযুক্ত হওয়ার কারণেই এটা মূর্ধন্য হয়ে গেছে। কারণ পরি হচ্ছে কি একটা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, এই জন্য পরিণাম বানানটা লিখতে হবে মূর্ধন্য দিয়ে, কিন্তু আপনার নাম বানানটা কিন্তু কি দিয়ে? নাম বানানটা হচ্ছে দন্তন্য দিয়ে। এরকম ধরেন আপনি দেখেন তো নতি, নতি বানানটা কি দিয়ে? দন্তন্য দিয়ে, তাই না? কিন্তু আপনি যদি লিখেন পরিণতি, তাহলে কি দিয়ে লিখতে হবে? মূর্ধন্য দিয়ে লিখতে হবে। এরকম ধরেন মান, মান বানানটা কি দিয়ে? মান বানানটা হচ্ছে মূর্ধন্য দিয়ে, দন্তন্য দিয়ে। আপনি যদি লেখেন পরিমাণ, পরিমাণ, তখন আপনার কি দিয়ে লিখতে হবে? মূর্ধন্য দিয়ে লিখতে হবে। এরকম বহন শব্দটা কি দিয়ে? দন্তন্য দিয়ে। এর আগে যদি পরিযুক্ত করে দেন তাহলে আপনার কি লিখতে হবে? পরিবহন, মূর্ধন্য দিয়ে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়মটা আপনারা উপরে নিয়ে যাবেন, মানে যেখানে যেখানে মূর্ধন্য হয় সেই উপরে নিয়ে যাবেন। তারপর হচ্ছে কোথায় কোথায় হয় না এগুলো নিচে লিখবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি, আচ্ছা 11 গেল, 10 গেল, কোথায় কোথায় হয় না আমরা এটা লিখছিলাম। দু একটা উপসর্গ আছে না, দু, দু একটা উপসর্গ আছে, এর সাথে আবার বিসর্গ যুক্ত করা যায়। তো এরপরে যদি ন ধ্বনিটা আসে তাহলে সেটা মূর্ধন্য হয় না, মূর্ধন্য হয় না। যেমন ধরেন আপনি যদি লেখেন দুর্নাম, এখানে রেপ আছে না, এই দন্তনটা কি হওয়ার কথা ছিল? মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয় নাই। কেন হয় নাই? এটার কারণে। এরকম ধরেন দুর্নীতি, দুর্নীতি সেম ভাবে এখানে হয় নাই। দুর্নিবার, দুর্নিবার, এই বানানগুলোতে মূর্ধন্য হবে না। তারপরে আসেন 13 নম্বরে আমরা আরেকটা দেই, সেটা কি দিব? 13 নম্বর ত বর্গীয়, ত বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনির সাথে হচ্ছে যুক্ত ন, যুক্ত ন কি হবে না? মূর্ধন্য হবে না। অর্থাৎ ত বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে, হ্যাঁ, দুর্নাম, দুর্নিবার, ওকে, থ্যাংক ইউ। দেখুন যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ত বর্গীয় ধ্বনি, ত বর্গীয় ধ্বনি কোনগুলো? ত, থ, দ, ধ, তন্তন্য, এই তো।
এই যে ধ্বনিগুলো দেখতে পাচ্ছেন, এই ধ্বনিগুলোর সাথে কখনোই যুক্ত ন ধ্বনি কি হবে না, মূর্ধন্য ন হবে না। আপনি লিখতে পারবেন দন্ত, এই যে দন্ত ন ত, এটা কিন্তু মূর্ধন্য ত লেখা যাবে না, দন্ত। হ্যাঁ, উত্তান দন্ত দিয়ে লিখতে হবে। আপনি দ দিয়ে লিখেন দ্বন্দ্ব, দ্বন্দ্ব দন্ত দিয়ে লিখতে হবে। আপনি লিখেন অন্ধকার, এখানে কি দন্ত দিয়ে লিখতে হবে। আপনি লিখেন অন্য, এই যে দন্ত যোগ দন্ত না, এটা কিন্তু মূর্ধন্য হবে না। তাহলে মূর্ধন্যের সাথে মূর্ধন্য দন্ত যুক্ত হয় না। কারণ কি জানেন, আর সহজ ভাবে বলি, কারণ হচ্ছে এই ত বর্গীয় ধ্বনি হচ্ছে দন্ত ধ্বনি, আর মূর্ধন্য হচ্ছে কি কি ধ্বনি, মূর্ধন্য মূর্ধা ধ্বনি, তাই না? আমাদের যে বর্গীয় ধ্বনিগুলো রয়েছে তাদের আলাদা কিন্তু উচ্চারণ স্থান যে নাম রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে 13 নম্বরটা হলো, আমরা 14 নম্বরে দেখি। 14 নম্বরটা হচ্ছে কি, 14 নম্বরে কি, 14 নম্বরে হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়ার সাথে কি হয় না, মূর্ধন্য হয় না। অর্থাৎ বাক্যে যেটা মেইন ক্রিয়া, বাক্যে যেটা মূল ক্রিয়া, এই মূল ক্রিয়ার সাথে কখনোই কি হবে না, মূর্ধন্য হবে না। মূল ক্রিয়া কোনটা, মূল ক্রিয়া হচ্ছে, ধরেন আমি বলছি কি, আমি তোমাকে পড়াতে পারবো না, এই যে পারবো না, মূর্ধন্য দিয়ে লেখা যাবে না। তারপরে আসেন, ধরেন তাকে পড়ানো উচিত, এই যে পড়ানো, হ্যাঁ, খাওয়ানো, থাপড়ানো, ওকে, এই যে ন ধ্বনিটা। তিনি পড়ান, তিনি করান, তিনি যান, তিনি খান, ওকে, তিনি গান গান, এই যে দন্ত ন দিয়ে লিখতে হবে। তিনি করতেন, তিনি আসতেন, তিনি ছিলেন। তো এইভাবে যে দন্ত ন ধ্বনিটা আসে ক্রিয়ার সাথে, সেটা কি লিখতে হবে আমাদের, অবশ্যই দন্ত ন দিয়ে লিখতে হবে, মূর্ধন্য লেখা যাবে না। 14টা নিয়ম হয়ে গেল, তাই না? 14টা নিয়ম হয়ে গেল। 15 নাম্বার হচ্ছে স্বভাবতই মূর্ধন্য। 15 স্বভাবতই মূর্ধন্য হয় কিছু শব্দে। আপনারা নবম দশম শ্রেণীর বইয়ে একটা কবিতা পড়েছেন, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মনোবিনোবিনা কঙ্কন কণিকা, পড়েছেন না? পড়েছেন। তো এখানে সবগুলো মনে রাখার দরকার নেই, কয়েকটা কমন শব্দ আছে যে শব্দগুলো পরীক্ষায় আসে। কমন শব্দগুলো কি কি? কমন শব্দগুলোর মধ্যে রয়েছে হচ্ছে কি, নিক্কণ, ওকে, পুণ্য, পুণ্য যে শব্দ, এটা কিন্তু মূর্ধন্য দিয়ে পুণ্য, ওকে, লবণ, বেনু, বিনা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কল্যাণ, পানি। এই পানি শব্দের অর্থ কিন্তু হাত, হ্যাঁ, এই পানি শব্দের অর্থ মূর্ধন্য দিয়ে যে পানি, এইটার শব্দের অর্থ হচ্ছে হাত। দেখেন অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায়, আপনি যদি উল্টাপাল্টা বসান তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। কিরকম অর্থ পরিবর্তন হয়ে যায়, দেখেন আপনি যদি লিখেন পানি, এই পানি মানে কি, জল, আর এই যে পানি মূর্ধন্য দিয়ে, এই পানি মানে কি, অর্থ পরিবর্তন হয়ে যাবে কিন্তু নত্যবিধি যদি। আর দেখেন দোকান, মানটা কি দিয়ে, দন্ত ন দিয়ে, তাই না? দোকান একটা বিদেশি শব্দ, কিন্তু এটার মূল যে জিনিস সেটা হচ্ছে কি, আপন। আপন মানে কি, দোকান। এখন নিজ অর্থে যে আপন, এই আপন মানটা কি দিয়ে, দন্ত ন দিয়ে। তাহলে আপনি যদি নত্যবিধি ঠিকঠাক না বসান, যদি বানান দন্ত ন এবং মূর্ধন্যের মধ্যে পার্থক্য করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, অর্থগত সমস্যা হয়ে যাবে। এটা কিন্তু একটা প্রশ্ন, যে আপনি যদি মূর্ধন্য জায়গায় দন্ত ন বসান তাহলে কোন ধরনের পরিবর্তন হয়ে যাবে, অর্থগত পরিবর্তন হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। এরকম মূর্ধন্যস্ব জায়গায় যদি আপনি দন্ত স বসান, দন্তস্ব জায়গায় যদি আপনি মূর্ধন্য স বসান, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। যেমন ধরেন 60, 60 একটা শব্দ লিখলাম, আমার মূর্ধন্যস্ব দিয়ে 60 লিখলাম, এই 60 মানে কি, সংখ্যা 60। আর এই 60 মানে কি, সাঁটানো, সাঁটানো, কোনো কিছু লাগানো, আটকানো, তাই না? উচ্চারণে কি, বানান ভিন্ন, এটা খেয়াল রাখতে হবে আমাদের।
এখন আসেন আমাদের নত্য বিধান শেষ, আমরা সত্য বিধান নিয়ে আলোচনা করব। সত্য বিধান থেকে দেখব এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। নত্য বিধান থেকে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু করতে পারেন, আমি তাহলে সেই প্রশ্নের উত্তর দিয়ে সত্য বিধান শুরু করব। আর যদি না থাকে প্রশ্ন তাহলে আমি সত্য বিধান থেকেই একদম শুরু করে দেব। ওকে, মাঝে মাঝে সাউন্ড সমস্যা হচ্ছে। আচ্ছা, অন্যরাও একজন বলুন তো, একজন বলেছেন যে একটু সাউন্ড সমস্যা হচ্ছে, অন্যরা একটু জানান যে সাউন্ড আসলে সমস্যা হচ্ছে কিনা। যদি আসলে সমস্যা হয় তাহলে আমার একটু চেক করে নিতে হবে, কারণ একটু নড়াচড়া বেশি আছে তো সেজন্য সাউন্ডটা একটু সমস্যা হতে পারে। আচ্ছা, দেখুন সত্য বিধানে তেমন বেশি কিছু নিয়ম নাই, কয়েকটা নিয়ম আছে, কয়েকটা নিয়ম আমরা দেখি। সত্যবিধি, এই সত্যবিধি খেয়াল করে দেখেন তো, প্রথমেই ওই যে নত্য বিধানে যা ছিল রি র, রিকারও কিন্তু, হ্যাঁ রিকারও, রি র রেফ রফলা, রফলা মূর্ধন্য ক্ষীয়, এগুলোর পরে ন ধ্বনিটা কি হয়, মূর্ধন্য হয়। এটা বোঝানোর কিছু না, এটা একদম কমন নিয়ম, এটা কিন্তু একদম কমন নিয়ম। সাউন্ড আটকে যায় না, সাউন্ড আটকে যায় তাহলে নেট সমস্যা নাকি? আমি এখানে চেক করলাম, আমার এখানে ঠিক আছে, হ্যাঁ আমার এখানে ঠিক দেখাচ্ছে। যাই হোক, আমরা দেখি। দেখুন প্রথম নিয়মটা কিন্তু কমন, ঋষি মূর্ধন্য ষ, তাই না? ঋষি, বর্ষা মূর্ধন্য ষ, তারপরে ধরেন হচ্ছে কি তৃষ্ণা মূর্ধন্য ষ দিয়ে, তারপরে ধরেন হচ্ছে ক্ষয়িষ্ণু মূর্ধন্য ষ দিয়ে। ওকে, আচ্ছা এখানে বেশি কথা বলবো না, কারণ হচ্ছে এগুলো একই নিয়ম। এই যে ট বর্গ, ট বর্গের সাথে যদি যুক্ত স্বধ্বনি আসে, যুক্ত স্বধ্বনি, তাহলে কি হবে? এখানে মূর্ধন্য লিখে ফেলছি, স লিখবো তো, স্বধ্বনিটা কি হবে? মূর্ধন্য স হবে। সত্য বিধান পড়াচ্ছি তো, ওকে। আচ্ছা, তাহলে কি হবে? মূর্ধন্য স হবে, হ্যাঁ। যেমন কষ্ট, নষ্ট, বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, যাই বলেন না কেন সবগুলোতে যুক্ত স্বধ্বনিটা সবসময় কি আসবে? মূর্ধন্য স হবে। 3 নম্বরে আরেকটা জিনিস দিই আপনাদেরকে, সেটা হচ্ছে কি, এটা অনেকে হয়তো পেয়েছেন আবার অনেকে পাননি, এটা অনেকে হয়তো পেয়েছেন আবার অনেকে পাননি। সেটা কি? সেটা হচ্ছে অনু, অভি, প্রতি, অনু, অভি, প্রতি, এই যে উপসর্গগুলো, এরপরে যদি স্বধ্বনি আসে, এরপরে যদি স্বধ্বনি আসে তাহলে মূর্ধন্য স হয়। কেমন? অনুষ্ঠান, অনুষ্ঠান, ওকে। আচ্ছা, অভিষেক, প্রতিষ্ঠান, প্রতিষেধক, প্রতিষ্ঠান, এগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু হয়। আচ্ছা, তারপরে আসি আমরা আরেকটা নিয়মে। তিনটা হয়ে গেল, 4 নম্বরে আসে। ধরেন সন্ধির ক্ষেত্রে, সন্ধিতে
সন্ধিতে কিরকম প্রথম অংশ, ঠিক আছে, কি থাকে রস্বই অথবা দীর্ঘই যোগ বিসর্গ। সন্ধিতে যদি প্রথম অংশে রস্বই অথবা দীর্ঘই এরকম যদি থাকে, তারপরে যদি বিসর্গ হয়, এই বিসর্গের পরিবর্তে স যে ধ্বনিটা আসবে সেটা হয়ে যাবে মূর্ধন্য স। কি হয়ে যাবে? মূর্ধন্য স হয়ে যাবে। কিন্তু এই প্রথম অংশ যদি কি আসে অ অথবা আ আসে, এরপরে যদি বিসর্গ আসে, এই বিসর্গের পরিবর্তে স ধ্বনিটা কি হয়ে যাবে? মূর্ধন্য স হবে না, দন্ত স হবে। এটা হবে দন্ত স আর এটা হবে মূর্ধন্য স। দুটো আলাদা পার্থক্য আছে, কি খেয়াল রাখবেন। সন্ধির ক্ষেত্রে প্রথম অংশ যদি রস্বই অথবা দীর্ঘই থাকে, তারপরে যদি বিসর্গ থাকে, তাহলে বিসর্গ পরিবর্তে সজাত ধ্বনি হিসেবে মূর্ধন্য স হবে। আর যদি প্রথম অংশে যদি অ অথবা আ থাকে, তারপরে বিসর্গ থাকে, তাহলে এখানে সজাত ধ্বনি হিসেবে দন্ত স আসবে। উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হব। এটার উদাহরণ দিই, যেমন ধরেন আবি বিসর্গ যোগ কার, এখানে কি রস্বইর পরে কি বিসর্গ, তাহলে এখানে কি বাংলা মূল বাংলাটা কি দিয়ে হবে? আবিষ্কার, মূর্ধন্য স দিয়ে হবে। এখানে আসেন দেখি পুর, এখানে কি আছে? অধ্বনি, তারপরে আছে কি বিসর্গ, এর সাথে যদি আমি কার যুক্ত করে দিই তাহলে কি হয়ে যায়? পুরস্কার। এই জন্য পুরস্কার বানানটা কি দিয়ে? দন্ত স দিয়ে। কিন্তু পরিষ্কার, পরিযুক্ত কার, পরিষ্কার, এই পরিষ্কার বানানে কি আছে? রস্বই আছে, রস্বইর পরে কি আছে? বিসর্গ আছে। সুতরাং এটা পরিষ্কার বানানটা কি দিয়ে হবে? মূর্ধন্য স দিয়ে হবে। আর পুরস্কার বানানটা কি দিয়ে হবে? দন্ত স দিয়ে হবে। এরকম ধরেন তিরস্কার, তীর যোগ কার, তাই না? এখানে আপনি দন্ত স দিবেন নাকি তার মূর্ধন্য স দিবেন? এখানে কি আছে? অ এর পরে কি আছে? বিসর্গ, তাহলে এইটা সমান কি হয়ে যাবে? দন্ত স দিয়ে হয়ে যাবে তিরস্কার। তাহলে বহিষ্কার হবে মূর্ধন্য স দিয়ে, নমস্কার হবে দন্ত স দিয়ে। এই পার্থক্যটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বানানটা আমরা সন্ধির ক্ষেত্রে খুব ভালোভাবে মনে রাখতে পারবো। সন্ধির ক্ষেত্রে সন্ধিতে অথবা স্বরধ্বনির ক্ষেত্রে যদি বলি, অ আ ব্যতীত তৎসম শব্দে মূর্ধন্য স হয়। মানে অ আ ব্যতীত, মানে শুরুতে অ থাকবে না, শুরুতে অ এবং আ ধ্বনিটা থাকবে না, এরপরে যে ধ্বনিটা হবে তারপরে কি হবে? মূর্ধন্য স হবে। যেমন ধরেন দীর্ঘই দিয়ে আসলো, ভীষণ, মূর্ধন্য স দিয়ে। সুষম, এখানে কি? হ্রস্বকার দিয়ে আসলো, তারপরে কি? মূর্ধন্য স। ঔষধ, ও দিয়ে আসলো, ঔষধ, মূর্ধন্য স। ওকে, আচ্ছা, এরকম ধরেন না, ভাষণটা হচ্ছে নিত্য, মূর্ধন্য স। ওকে, এরকম ঈশান বানানটাও কিন্তু মূর্ধন্য স দিয়ে। আচ্ছা, আমরা আরেকটা নিয়ম দেখি, সেটা হচ্ছে কি যে সম্মানসূচক শব্দ। এখন সম্মানসূচক শব্দের ক্ষেত্রে দুইটা নিয়ম। একটা হচ্ছে নারী হলে দন্ত স হবে, যদি পুরুষ হয় তাহলে মূর্ধন্য স হবে। নারী হলে দন্ত স হবে, পুরুষ হলে মূর্ধন্য স হবে। সম্মানসূচক সম্বোধনে, সম্মানসূচক সম্বোধনগুলো কি? সম্মানসূচক সম্বোধনগুলো হচ্ছে এরকম, ধরেন শ্রদ্ধা জনাবেশু, আপনি বাবার কাছে চিঠি লিখছেন, শ্রদ্ধা জনাবেশু, শ্রদ্ধাস্পদেশু, এই যে দেখেন মূর্ধন্য স দিয়ে, এটা হচ্ছে পুরুষবাচক। এটাকে যদি আপনি নারীবাচক লিখেন, ধরেন জনাবাসু, তখন আশু হয়ে যাবে, এবং এখানে কি হবে? দন্ত স হবে। কেন? দন্ত স হবে। যেমন ধরেন কল্যাণী এসু, এটা হবে কল্যাণী আশু, দন্ত স দিয়ে হবে, নারীবাচক।
কিন্তু আপনি যদি পূর্ববাচক লিখেন তাহলে কল্যাণী এ সু মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। যেরকম শ্রদ্ধাস্পদেষু, প্রেমাস্পদেষু, প্রেমাস্পদাসু, এই বানানগুলো কিন্তু দন্তস্বর মূর্ধন্য স্বর পার্থক্য হবে। দেখেন আমি কিছু শব্দ লিখছি, হ্যাঁ কিছু শব্দ লিখছি হচ্ছে বিশেষ্য। বিশেষ্যতে কি বিশেষ্য শব্দে মূর্ধন্য স, কিন্তু যখন এগুলো বিশেষণ হয়ে যাবে তখন এই বিশেষণে হয়ে যাবে বিশেষ্যতে যদি তালব্য থাকে তাহলে বিশেষণে গিয়ে মূর্ধন্য স হবে। কেমন, যেমন প্রবেশ, প্রবেশটা কি দিয়ে? তালব্য দিয়ে। আবেশ, আবেশটা কি দিয়ে? তালব্য দিয়ে। আদেশ কি দিয়ে? তালব্য দিয়ে। নির্দেশ কি দিয়ে? তালব্য দিয়ে। এই বানানগুলো সব তালব্য দিয়ে এবং এগুলো হচ্ছে বিশেষ্য পদ। এই পদগুলো যখন আমি বিশেষণ লিখব তখন আর তালব্য থাকবে না, তখন আমার মূর্ধন্য স লিখতে হবে। যেমন প্রবেশের বিশেষণ কি? প্রবিষ্ট, প্রবেশ করেছে যা তাকে আমরা বলি কি? প্রবিষ্ট। আবেশ, আবিষ্ট, এগুলো কি লিখতে হবে? মূর্ধন্য স দিয়ে লিখতে হবে। আদেশ, আদিষ্ট। নির্দেশ, নির্দিষ্ট। এগুলো কিন্তু আমাদের এইভাবে বানানগুলো লিখতে হবে। এখন আসলে দেখি কোথায় কোথায় সত্যবিধান হয় না। সে আগের মতোই, হ্যাঁ আবিষ্ট, পূর্বের মতোই, কিন্তু পূর্বের মতোই আমরা দেখবো খেয়াল করে যে যেটা হয়েছে অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দে কি হবে না? মূর্ধন্য স হয় না। ঠিক আছে, বিশেষ করে বিদেশি শব্দে মূর্ধন্য স হয় না, এটা বেশি আসে পরীক্ষায়। যেমন পোস্ট, এই পোস্ট বানানো কিন্তু দন্ত স দিয়ে, পোস্ট অফিস দন্ত স দিয়ে হবে। আমরা লিখি ধরেন হচ্ছে স্টেশন, দন্ত স দিয়ে হবে, আপনি মূর্ধন্য স দিয়ে লিখলে ভুল হবে। স্টুডিও, ফটোস্টেট, এই বানানগুলো এগুলো আমরা সবসময় কি দিয়ে লিখবো? দন্ত স দিয়ে লিখবো, কখনোই মূর্ধন্য স দিয়ে লিখবো না। তারপর দেখেন সংস্কৃত যে ৭ প্রত্যয়টা রয়েছে ৯ নম্বর, সংস্কৃত ৭ প্রত্যয় মূর্ধন্য স হয় না। সংস্কৃত হিসাবে তো মূর্ধন্য স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মূর্ধন্য স হয় না। যেমন ধূলিস্যাৎ, ধূলি শব্দটা কি? ধূলি শব্দটা কিন্তু তৎসম শব্দ, এর সাথে কি যুক্ত হয়েছে? খণ্ডত, এখানে মূর্ধন্য স, সাত মূর্ধন্য সটা হয় না। ধূলিস্যাৎ, অগ্নিস্যাৎ, ভূমিস্যাৎ, ওকে। এরকম শব্দগুলোতে কি হবে না? মূর্ধন্য স হবে না, শুধু দন্ত স হবে। কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন ভাষণ একটা শব্দ পরীক্ষায় আসে অনেকবার, এই শব্দটিতে কি হয়? স্বভাবতই মূর্ধন্য স হয়। আচ্ছা, যাই হোক, আমাদের সত্যবিধান এবং মধ্যবিধানের যে মৌলিক আলোচনা সেটা কিন্তু শেষ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, তাহলে প্রশ্ন উত্তর দিয়ে আমি লাইভটি শেষ করে দেব এবং পরবর্তী কোন টপিকের উপর ক্লাস নিলে আপনাদের জন্য সুবিধা হয় জানাবেন, তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী ক্লাস নিতে পারবো। হ্যাঁ, পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস নিলে ভালো হয় এটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, আর নাহলে আমি ওই টপিকেই ক্লাসটা নেব। আর নিয়মিত এখন ক্লাস হবে, কালকেও ইনশাল্লাহ ক্লাস হবে, পরিকল্পনায় আছে ক্লাস, প্রতিদিনই লাইভ ক্লাস থাকবে এখন থেকে ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা না হয় আর কি। সবসময় তো বলি, কিন্তু একটার পর একটা কোনো না কোনো সমস্যা এসেই যায় আর কি। যাই হোক,
আজকের ক্লাসটা অসাধারণ হয়েছে, ধন্যবাদ আপনাকে। আপনি তো নিয়মিত ক্লাসগুলো করছেন, আশা করছি বাংলাটা আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাসে আপনি খুবই মনোযোগী এবং শেষ পর্যন্ত থাকেন, এটা খুবই ভালো। মনোযোগ ধরে রাখা, হ্যাঁ, অনলাইনে একটু লং টাইম ক্লাস মনোযোগ ধরে রাখা কঠিন। যাক, ধন্যবাদ আপনাকে। সমাস ক্লাস নিব না, আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাস তাহলে ইনশাল্লাহ সমাস থেকেই হবে, সমাজ থেকে পরবর্তী ক্লাস হবে এবং লং টাইম ক্লাস হবে। ভালো একটা প্রস্তুতি নিয়ে আসবেন ক্লাসে, আমরা দীর্ঘ সময় সমাজ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।